অ্যাডভোকেট জাতীয়তাবাদী ছাত্র দল তখন হাঁটি হাঁটি পা পা করে তার যাত্রা শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে হত্যা করা শেখ হাসিনা প্রায় বলে বেড়াতেন এবং শেখ হাসিনার লোকেরা বুদ্ধিজীবীরা একটা বক্তব্য খুব ফেরি করতেন, খুব মার্কেটিং করতেন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুখ দিয়ে তাদের খানা বের, কিন্তু সবচেয়ে তারা বড় অপমান করেছে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে তারা পদদলিত করেছে। ছাত্রদলের জন্মলগ্নে যে নেতৃত্ব ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের হাতে, শেখ হাসিনার পোষ্যদের হাতে আঘাত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে গেল। তিনি তো একজন বীর প্রতীক। তাকে আঘাত করেছিলেন কেন? কারণ সে ভিন্ন একটি রাজনৈতিক দল, ছাত্র সংগঠন করতেই পারে। মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ করেছে? মুক্তিযুদ্ধ কি শুধুমাত্র আওয়ামী লীগের অবদান? তা তো না। মুক্তিযুদ্ধ ছিল মূলত একটি গণতান্ত্রিক আন্দোলন। মুক্তিযুদ্ধে রূপ দিল কারণ যে অধিকারটুকু দেওয়ার কথা, নির্বাচনের যে ফলাফল প্রকাশ করার কথা, সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেও নির্বাচিত যারা হয়েছে তাদেরকে সরকার গঠন করতে দেয়নি। ওটা করেছে ইয়াহিয়া খান, ওটা করেছে টিক্কা খানরা, ওটা করেছে জুলফিকার আলী ভুট্টো। তারা ছিল অন্য জাতি, অন্য দেশ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই অবদান তৈরি করেছে, অর্জন তৈরি করেছে। এখানে সেখানে সেনাবাহিনী যুদ্ধ করেছে, পুলিশ যুদ্ধ করেছে, বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধ করেছে। যদি আবার বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের সেই ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত কম, কারণ তারা মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে পারেনি। যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বিষয়ে আন্তরিক থাকতো তাহলে মুক্তিযুদ্ধের ঘোষণা তারা দিত। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা আর 17ই এপ্রিল আপনার সরকার গঠন করা হয় মুজিবনগর। তারপরে তারা সকলেই দ্বিধান্বিত ছিলেন, অস্পষ্ট ছিলেন, কি করবেন কি করবেন না এই ভাবনা। এই কারণে ওরা স্বাধীনতা উত্তর মনে করেছে যে আমরাই থাকবো এবং আমাদের যারা বিরোধিতা করবে তারাই হচ্ছে দেশের। সেই চরিত্র ক্যারেক্টার শেষ দিন পর্যন্ত শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত। এই কারণে এটিএম খালেদ ছাত্র দলের নেতা কিন্তু বীর মুক্তিযোদ্ধা, সে ক্ষমা পায়নি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনার। আমি এখানে ভাবছিলাম যে কি কথা বলবো, কেমন ভাবে আমার বক্তব্য উপস্থাপন করবো, কারণ যেখানেই যায় শুধু ঘুরে ফিরে হাসিনার যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পায়। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলবো? তার ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে, কোনটা ধরে কথা বলবো? রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা শেখ হাসিনা, তার ছেলে সজীবাদের জয় এবং তার যে ভাগ্নি সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে। তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়া, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তারপর সুস্পষ্ট গণমাধ্যমগুলো করে দেখুন, তাহলে কোন জায়গায় থেকে টিউলিপ লেখাপড়া করেছে
করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধি 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশে শেখ পরিবার। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারে বলে এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, সে ফ্ল্যাট কিনে দিল খুব অভিজাত পাড়া, এবং আরেকজন আইনজীবী, সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। আবার সেই ফ্ল্যাট রূপন্তী টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করে। তবে এখন লন্ডনের সব পত্র পত্রিকা, ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে, ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম। ওখানে হঠাৎ করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে পারে না, কিন্তু সেখানে লেখালেখি হচ্ছে। কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বিধ্বংস দুর্নীতির চিত্র। সে চিত্রে আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে। তাই আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশে তার 2টি পাসপোর্ট, সেই 2টি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জেআর পাসপোর্ট, দুটোই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে? ভারত কিভাবে তাকে রেখেছে? কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দেবেন কি করে? একেবারে ভয়ঙ্কর দুর্নীতিবাদ, তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত, তাহলে কিসের ভিত্তিতে? তার কোনো উত্তর নেই, এটা দিয়ে যাচ্ছে। এইটা এমন একটি রাজনৈতিক দল, তাদেরই ঘনিষ্ঠ একজন মানুষ, আমি নামটা পরে বলছি, তিনি একটি কথা বলেছেন। সে কথাটা হচ্ছে যে শেখ মুজিব বড় তাদের ঘনিষ্ঠ একজন খুব শ্রদ্ধেয় মানুষ, যে শেখ মুজিব বড় নেতা, কিন্তু তার পরিবারের ব্যাপারে খুব দুর্বলতা ছিল। তিনি তার এইভাবে বলছেন যে তিনি তার ছেলে ভাইনা কন্ট্রোল করতে পারেননি। তার ভাই যখন মারা যায়, আপন ছোট ভাই খুলনায় থাকতো, সে যখন মারা যায় তখন খুলনাতে মানুষ মিলাদ দিয়েছে। এটা হচ্ছে শহীদ জননী জাহানারা ইমামের বক্তব্য। তিনি সরদার ফজলুল করিম, একজন প্রখ্যাত বুদ্ধিজীবী, তার কাছে তিনি এই কথাগুলো বলেছেন। একবার একটা সঠিক মূল্যায়ন দিয়েছেন। অথচ জাহানারা ইমাম শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি তাদেরই রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, সবকিছু ঠিক আছে, কিন্তু কথাগুলো কিন্তু খুব সুস্পষ্ট ভাবে তিনি বলে গেছেন। এটাই আসলে তারা নিজেদের সন্তান, পরিবার, ভাই, বোন, দলের লোক একটার পর একটা ফেজে কাউকে তারা সবাইকে তারা প্রতিষ্ঠিত করতেছে। কিসের দেশপ্রেম, কিসের বাংলাদেশের উন্নয়ন? এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেটবাজি করে গেছে। কিছুই ছিল না, শুধু উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখেছি তার মধ্যে কোনো ধরনের ইয়ে নেই, কি বলে যে কোন রাজনৈতিক আদর্শের কোনো কথা। আমি উন্নয়ন করেছি, তো উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। আপনি যে উন্নয়ন করেছেন কি বাপের বাড়ির টাকা দিয়ে, আপনি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন। নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনাদের টাকা পাচার করেছে, সেটা তো বলেননি। মানুষ তো সেটাই জানে। যাই হোক, একবারে আর সময় নেই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে কথাটি এখানে হারুন ভাই বলে গেছে, আমিও চাই যে এতদিন হয়ে গেল, সেই কবে 79-80 ঘটনা, আমরা কেবল সেকেন্ড ইয়ারই পড়ি ইউনিভার্সিটি, আজও তার প্রকৃত যে বিচার, সে বিচার হয়নি কেন? এই দায়িত্ব কিন্তু আপনার কৃষিবিদদেরও আছে, পরবর্তী জেনারেশনে যারা ছাত্র করেছেন তাদেরও আছে, বিএনপির আছে, সবার আছে, আমাদের প্রত্যেকেরই। এই ধরনের একজন প্রখ্যাত ছাত্র নেতা, যিনি একজন মুক্তিযোদ্ধা বটে, তাকে হত্যা করা হলো, অথচ তার সঠিক বিচারটা কেন? আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে তার বিচার শুরু হোক, এই দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি।